আপনাদেরকে প্রীতি জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, আবারও ঈদ মোবারক জানাচ্ছি। এই সংক্ষিপ্ত সংবাদ বিবরণীটা একেবারেই অনানুষ্ঠানিক, কোনো আনুষ্ঠানিক সংবাদ বিবরণী নয়। আজকে ঈদের চেয়ে কিছু কিছু বিষয় আজকে বেশ ডিসকোর্স চলছে, আলোচনা হচ্ছে, তর্ক বিতর্ক হচ্ছে। তো এই বিষয়গুলো আমাদের দলের পক্ষ থেকে পরিষ্কার করা হয়েছে, জাতীয় স্থায়ী কমিটির সভায়ও পরিষ্কার করা হয়েছে নির্বাচন প্রশ্নে, এবং এপ্রিলে নির্বাচন কেন সম্ভব নয় সে সম্পর্কে অত্যন্ত সুনির্দিষ্টভাবে এবং বস্তুনিষ্ঠভাবে বলা হয়েছে কি কি অন্তরায় হতে পারে। এবং আমার মনে হয় যে এর উপরে আর কোনো যুক্তি থাকতে পারে বলে আমার মনে হয় না। কোনো কোনো রাজনৈতিক দল বলছেন শহীদের রক্তকে টেনে নিয়ে আসছেন, যেন শহীদের রক্তের কোনো অমর্যাদা করার কোনো বিষয় যেন না হয় নির্বাচন নিয়ে। তাহলে আমি যেটি বলবো যে ডিসেম্বরের যে নির্বাচন হলে কি হতে পারে, এপ্রিলের নির্বাচন হলে কি হতে পারে, এই 4 মাসের মধ্যে শহীদের রক্তের মানে কোন বিষয়টি শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে আর শহীদের রক্তের সাথে মর্যাদাপূর্ণ হবে না, যেটি সেই রাজনৈতিক দলের নেতারা বলছেন বা প্রধান নেতা বলছেন। আমার কথা হলো যে কোনো একটা ইস্যুতে ধর্মকে টেনে নিয়ে আসা হয়, শহীদকে টেনে নিয়ে আসা হয়, রক্তকে টেনে নিয়ে আসা হয়। এটার উদ্দেশ্য হচ্ছে একটা পরিকল্পিত এজেন্ডার মধ্যে দিয়ে সেই রাজনৈতিক দল একেবারে দুই একটি, অধিকাংশ রাজনৈতিক দল আপনারা দেখেছেন, আপনার 12 দলীয় জোট এবং অন্যান্য ইন্ডিভিজুয়াল যে রাজনৈতিক দল, আমাদের অলি ভাইয়ের, কর্নেল অলি আহমেদ, বীর বিক্রম সাহেবের এলডিপি, প্রত্যেকেই ডিসেম্বরের নির্বাচন কথা বলেছেন। কথাটা তো কোনো অযৌক্তিক কথা না। ডিসেম্বর শীতকাল, ডিসেম্বরের নির্বাচন আন্দোলন এগুলো যথেষ্ট জমে ওঠে এবং আমাদের দেশে নির্বাচন একটা উৎসব মুখর বিষয়। তো সেই ক্ষেত্রে ডিসেম্বর মাস, মানুষ শীতকাল, এখানে ঝড় বৃষ্টি কম থাকে। আমাদের এই গ্রীষ্মমণ্ডলীয় দেশের কারণে শীতকালটা এখানে অনেকটাই কমফোর্টেবল, যদি খুব বেশি শীত না পড়ে। তো সেই ক্ষেত্রে আমরা দেখেছি, আপনারা দেখেছেন যে পরিবারগুলোতে, আমাদের সমাজে বিয়ে শাদী সব কিছু হয় এই শীতকালে, কারণ এখানে ঝড় বৃষ্টি কম থাকে, ওয়েদারটা কমফোর্টেবল থাকে, এই কারণেই হয়। এবং অধিকাংশ নির্বাচন এই শীতকালেই হয়ে থাকে। এই একটা বিষয়। আর এপ্রিলে রোজা কেবল শেষ হবে, আবার 2 মাস 10 দিন পর কোরবানি। এই টাইমটাই হচ্ছে একটা ধর্মীয় অনুষ্ঠান, উৎসবের মধ্যে দিয়ে চলে যায়। আর এপ্রিলের ফার্স্ট হাফে যদি নির্বাচনের তারিখ হয়, তাহলে তো মার্চ মাসটা তো প্রায় গোটাটাই থাকবে রমজান মাস। তাহলে রমজান মাসে মানুষ এবাদত করবে, রমজান মাসে মানুষ কি বলে যে সিয়াম সাধনা করবে, সারাদিন রোজা রাখবে। সারাদিন রোজা রেখে ওই গরমের মধ্যে কি নির্বাচনী প্রচারণা করা যায়? উৎসবের দুটো দিক, ঈদ এবং রোজা, এই যে ধর্মীয় এই সময় যে অনুষ্ঠানগুলি, এর আমেজ এক ধরনের, আর নির্বাচনী আমেজ আরেক ধরনের। তো এটা কিভাবে এটার সাথে সঙ্গতিপূর্ণ হয় এটা আমার জানা নাই। এটা এক ধরনের মানে উদ্দেশ্য নিয়ে অথবা অন্য কিছু নিয়ে 2-1টি রাজনৈতিক দল এই কথাটি বলছেন এবং সরকারের উপর তারা প্রভাব বিস্তার করছেন বলে আমার মনে হয়, এবং সরকারকে তাদের পথে নিয়ে আসার চেষ্টা করছেন। কিন্তু এখানে যুক্তির যদি আশ্রয় না হয়, যদি যৌক্তিক বিষয়টিকে যদি প্রাধান্য দেওয়া হয়, তাহলে ডিসেম্বরের নির্বাচনই হচ্ছে একটি উপযুক্ত সময়। আমি যে ব্যাখ্যাটি এখানে দিয়েছি, আমি গতকালকেও এই কথাটি আপনাদের বলেছি, এখনও সেই কথাটি বলছি। এবং যেটা মনে হচ্ছে যে যেহেতু বিএনপি এটা চাচ্ছে, অতএব এইটাকে করা যাবে না। হ্যাঁ, এটার বিরোধিতা করতে হবে। এক ধরনের ক্রোধ থেকে, এক ধরনের কি বলে যে ক্ষোভ থেকে এই কাজটি করা হচ্ছে। তাহলে এইটা কি শহীদদের উদ্দেশ্য ছিল? শহীদরা যে আত্মদান করেছেন, ছাত্র জনতা, শ্রমিক, তাদের কি উদ্দেশ্য ছিল এইটাই যে বিএনপি যে কথাটা বলবে তার প্রত্যেকটারই বিপরীত কাজ করতে হবে? এটা
করা যাবে না। এবং এই সরকারের মধ্যেও এমন কিছু ব্যক্তিবর্গ আছেন, উপদেষ্টা হিসেবে কর্মকর্তারা আছেন, যারা প্রচণ্ড রকমের বিএনপি বিরোধী। তার যে 15-16 বছরের নিরবচ্ছিন্ন আন্দোলন, আত্মত্যাগ, গুম খুন, যেখানে এমপি থেকে শুরু করে ছাত্রনেতা থেকে শুরু করে নির্বাচিত প্রতিনিধিরা বিএনপির আত্মত্যাগ করেছেন, তাদেরকে গুম করা হয়েছে, তাদেরকে এখনও তাদের হদিশ নেই। এই যে এত বড় যে একটা কন্ট্রিবিউশন, মানে সেটা কিসের জন্য? সেটা একটা অবাধ সুষ্ঠু নির্বাচন এই দেশে হোক। এই দেশে জনগণের আন্দোলনের মাধ্যমে যে সমস্ত বিষয়গুলি অর্জিত হয়েছে, এর আগেও গণতান্ত্রিক আন্দোলনের ছাত্ররা জীবন দিয়েছে। সেলিম, দেলোয়ার, তাজুল, আপনার শাহজাহান সিরাজ, আপনার জিহাদ, শহীদ জিহাদ, এদের জীবন কি ফালতু ছিল? এরা গণতন্ত্রের জন্য লড়াই করেছে না? 90-এর গণ অভ্যুত্থান যে তৈরি হয়েছে, এটাও গণতন্ত্রের জন্য। আবার সেই গণতন্ত্রকে হত্যা করেছিল শেখ হাসিনা, ফ্যাসিবাদ কায়েম করেছে। নিপীড়ন নির্যাতনের মধ্যে দিয়ে গণতন্ত্রের যে প্রতিষ্ঠানগুলো গড়ে ওঠার কথা, সবগুলোকে সে দুপায়ে একবারে দলন পীড়ন করে ধ্বংস করে দিয়েছিল। সেখান থেকে নিরবচ্ছিন্ন আন্দোলন আমরা করেছি দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে, আমরা করেছি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে। তো সেটার মূল্য নাই, সেটাতে আপনার রক্ত ঝরেনি। আমরা অত্যন্ত মানে শ্রদ্ধার সাথে তাদের যে আত্মত্যাগ, বিশেষ করে জুলাই আগস্টে, সেটাকেও আমরা শ্রদ্ধার সাথে মেনে নিয়েছি। আমাদের সেই আন্দোলনের ধারাবাহিকতার একটা কালমিনেশনে উঠেছে যে জুলাই আগস্টের কি বলে যে আন্দোলন। তো 15-16 বছরের আন্দোলন এবং জুলাই আগস্টের আন্দোলন তো বিচ্ছিন্ন কোনো বিষয় না, একই সূত্রে গাঁথা। যে আমরা গণতন্ত্র চাই, আমরা অবাধ সুষ্ঠু নির্বাচন চাই, আমরা একদলীয় একমান্ত্রিক কর্তৃত্ববাদী ফ্যাসিবাদের শাসনের অবসান চাই। আমরা প্রত্যেকটা নাগরিকের তার যে অধিকার, সে অধিকার নিশ্চিত হয় আমরা করব। আমরা আমাদের ভোট দিতে গিয়ে কোনো গুন্ডা পান্ডা আমাদেরকে প্রতিহত করবে না। আমরা সেই ধরনের একটি নির্বাচনী পরিবেশ চাই। এখানে দিনের ভোট রাত্রে হবে না, এখানে ভোট কেন্দ্রগুলোতে গরু ছাগল ঘুরে বেড়াবে না। এটাই তো হচ্ছে আমাদের চাওয়া। এই কারণে প্রত্যেকটি আন্দোলন, যখন ছাত্র জনতার আন্দোলনও তীব্র, সেখানেও বিএনপি অত্যন্ত সক্রিয়ভাবে সেখানে অংশগ্রহণ করেছে। আপনার সেখানে ছাত্রদলের ছেলেরা জীবন দেয়নি, সেখানে বিএনপি পরিবারের ছেলেরা জীবন দেয়নি। আপনার চট্টগ্রাম যে ওসমান গনি, সে ছাত্রদলের নেতা ছিল না। আপনার আমি একবার নাম ধরে বলে দিতে পারবো যে সমস্ত মুগ্ধর পরিবার, তার বাবা সে ছাত্রদলের নেতা ছিল। তো এরা সব বিএনপির পরিবার না? আজকে সস্তা একটা কি বলে যে করা, মানুষকে বিভ্রান্ত করার জন্য বলে দিলেন শহীদের রক্ত অমর্যাদা হয়, সেই ধরনের কাজ করা যাবে না। তাহলে আপনারা শেখ হাসিনার সাথে নির্বাচনে 86 সালে গেলেন কি করে? যে গণতান্ত্রিক আন্দোলন উপর ভিত্তি করে আপনার 90-এর যে সরকার হলো, সেই সরকারের বিরুদ্ধে আওয়ামী লীগের সাথে শেখ হাসিনার সাথে আপনারা নির্বাচনে গিয়েছিলেন কি করে? সেটাও তো আজকে মানুষের জিজ্ঞাসা এখনো পর্যন্ত রয়ে গেছে। আর কথায় কথায় ধর্মকে যুক্ত করে দেবেন, এগুলোও কিন্তু মানুষ পায়। আমি সবচেয়ে বড় যে 71 সালে এত লক্ষ লক্ষ মানুষের জীবন চলে গেল, সেইখানে আপনারা তাদের সাথে আপনারা কি করে বিট্রে করলেন, বেইমানি করলেন? তো এগুলো কিন্তু মানুষ জানে, এটা ইতিহাসের অংশ, জাজ্জল্যমান অংশ। আজকে অন্তর্বর্তীকালীন সরকার, আমি এখনো বলছি যে এই সরকার বিতর্কিত হবে না যদি জনগণের সেন্টিমেন্টটা তারা ধারণ করে। প্রকৃত সেন্টিমেন্ট যদি তারা ধারণ করে, তাহলে বিতর্কিত তারা হবেন না এবং মানুষ তাদের উপর আস্থা রাখতে চায়। ডক্টর মোহাম্মদ ইউনূস সাহেবের উপর আস্থা রাখতে চায়, কিন্তু তিনি কোনো দিকে হেলে পড়লে তখন সাধারণ মানুষের আস্থাটা আস্তে আস্তে চলে যাবে এবং যে তিমিরে ছিল গণতন্ত্র, সেই তিমিরেই থেকে যাবে গণতন্ত্র। যদি কোনো দিকে হেলে পড়ে এবং কাউকে, কোনো রাজনৈতিক দলকে সংগঠিত করা, তাদেরকে বিশেষ সুবিধা দেওয়ার জন্য যদি সময় ক্ষেপণের উদ্দেশ্য হয়ে থাকে, তাহলে সরকার বিতর্কিত হবে। আমার মনে হয় ওই ধরনের বিতর্কিত পথ অন্তর্বর্তীকালীন সরকার নেবে না। কারণ এই সরকারের তো এখনও অনেক কিছু করার বাকি আছে এবং অনেক কিছু করার ছিল এই সময়ের মধ্যে। সময় তো কম গেল না, 10 মাস 11 মাস হয়ে গেল, অনেক তো ছিল।
আমি যে সব কিছুই যে খারাপ হয়ে গেছে, ব্যর্থ, সেটা বলবো না। কিছু কিছু ভালো কাজ আছে, আমি এটা অস্বীকার করব না, কিন্তু আরও বেশি ভালো কাজ করার প্রয়োজন ছিল। এই যে কোরবানি ঈদ হয়ে গেল, এই কোরবানি ঈদের মধ্যে মানুষ কি খুব সুখে শান্তিতে ঈদ করতে পেরেছে? চাঁদাবাজির দৌরাত্ম্য ছিল না, আর খুব পরিকল্পিতভাবে চাঁদাবাজিটা, সরকার তো আপনার হাতে, পুলিশ আপনাদের